সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে তো আমি থাকছি এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি সবসময় থাকেন স্টুডিওতে উপস্থিত, এবং আমাদের সাথে আজকে যারা আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমাদের সাথে আছেন মেজর জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অবসরপ্রাপ্ত, যিনি প্রাক্তন চিফ সার্জন এবং চিফ ইউরোলজিস্ট, সিএমএইচে ছিলেন ঢাকাতে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর তোশিবা রহমান, যিনি শিশু বিশেষজ্ঞ হিসেবে আছেন শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আর দর্শক আমাদের সাথে যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরিচয় তো জেনেছেনই। ইউরোলজিস্ট আছেন এবং শিশু বিকাশ কেন্দ্রের বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন। সো এই বিষয়গুলোতে যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো পরামর্শ নেওয়ার থাকে, সে বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানাতে পারবেন স্ক্রলে দেখানো নম্বরে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছে প্রথমে একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে আমরা সমসাময়িক সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আপনি বিশেষজ্ঞ, সেই বিষয়গুলো তো অবশ্যই আসবে। একটা বিষয় নিয়ে জানতে চাই প্রথমে, যেহেতু প্রচণ্ড গরম, সামার সিজনে যে কোনো রোগের ক্ষেত্রে একটা স্পেশাল ইফেক্ট পড়ে বা মানুষের স্বাস্থ্যের উপর একটা ইফেক্টও থাকেই। সো যারা ইউরোলজি রোগী আছেন এই সময়টা আসলে সামার সিজনে তাদের কোনো স্পেশাল কোনো ইফেক্ট আছে কিনা, বা এই বিষয়ে আপনি কোনো রোগী দেখলে বা সাধারণ মানুষকে কোনো তথ্য দিতে চান কিনা? সাধারণভাবে যদি আমরা কয়েকদিন আগে হজ হয়ে গেল, তো দেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে যে সামার সিজনে কি সমস্যা হতে পারে। তো আমরা যেটা এখান থেকে শুনেছি যে অনেকে পানির জন্য যে হঠাৎ করে কিডনি শাটডাউন হয়ে গেল তা না, পানির জন্য ওভারঅল সিস্টেমই কোলাপস করে গেছে, প্রচুর মানুষ মারা গেছে। তো আপনি বুঝতে পারছেন ইউরোলজি মানেই হলো কিডনি, এবং কিডনির যে পুরো তন্ত্রটা এর সাথে জড়িত। পানির সাথে সম্পর্ক অত্যন্ত কি বলবো, যে কিডনি এবং জীবন দুটো এই পানির সাথেই সম্পর্কিত। তো পানি নাই, কিডনি কাজ করবে না। তো এখানে শরীরের যে খারাপ জিনিসগুলো যেগুলোকে কিডনি বের করে দেয়, পানি যদি আপনি কম খান তখন ওটা আর বের করতে পারবেন না, স্বাভাবিকভাবে আপনার শরীর নষ্ট হয়ে যাবে। তো এটা বলার আগে আমি বলি, আজকে যে টপিকটা নিয়ে আসলে আমরা এসেছি, আপনি জানেন যে বাংলাদেশে যে 19 সালের যে আদমশুমারি হলো, সেখানে 0 থেকে 14 বছরের বাচ্চায় 27.2%। অর্থাৎ দেখেন 14 বছর, যদি আমাদের গড় আয়ু যদি আমরা 72-73 ধরি, তাহলে 14 বছরের মধ্যেই 27-এর উপরে হচ্ছে বাচ্চাদের তো এখানে। এবং হার্টের যে সমস্যাগুলো তারপরেই যদি আমরা দেখি, তাহলে এই যে ইউরোলজি বিষয়ক যে প্রবলেমগুলো, জন্মগত ত্রুটি, এইসব নিয়েই কিন্তু প্রচুর শিশু জন্ম নেয়, এবং এই দিকটা খুব বেশি আলোচনা হতে আমি দেখি না। তো যার জন্য আজকে আমি এই টপিকটা ভাবলাম যে এটার উপরেই কথা বলি। জি, অবশ্যই। যেহেতু বাচ্চাদের বিষয়টা এসছে, আমরা সবসময় এটা ঠিক যে আমরা সবসময় একটু অ্যাডাল্টদের জিনিস নিয়ে কথা বলে থাকি, সমস্যাগুলো নিয়ে। যেহেতু কিডনি রোগগুলো আমরা জানি যে যাদের বয়স হচ্ছে, প্রেশার বা ডায়াবেটিস আছে, তাদের হয়তো একটু বেশি হয়ে থাকে। সো আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করার জন্য। সো যেহেতু বাচ্চাদের রোগের বিষয়ে বলেছেন, নিশ্চয়ই এটার মধ্যে কিছু রোগ আছে যেগুলো আপনি আমাদের দর্শকদের জানাতে চান। একটু যদি বলতেন কি কি রোগগুলো সাধারণত এখানে যদি আমরা করি, সেক্স আলাদা করে বলি, তাহলে যেন পুরুষ বাচ্চাদের কিডনি থেকে ধরেন পুরুষাঙ্গের মাথা পর্যন্ত বিভিন্ন রকমের রোগ হতে পারে। তার মধ্যে খুব বেশি কমন যেগুলো নিয়ে আমাদের কাছে আসে, যেমন ধরুন একটা পুরুষাঙ্গের সামনে দিয়ে প্রস্রাবের নালীটা যায়, দেখা গেল কোনো কোনো বাচ্চার নালীটা নিচে এবং মাথাটা একটু এরকম বাঁকা হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে যে নালীটা যেখানে দেওয়ার কথা সেটা অনেক চিকন, খুবই ধীরে ধীরে অত্যন্ত সরু নালীতে প্রস্রাব করছে। এটা কিন্তু একটা জন্মগত ত্রুটি। আবার কারো কারো দেখা যাচ্ছে যে মায়ের পেটে থেকেই, আজকাল তো আলট্রাসাউন্ড আমরা করি, মায়ের পেটে থেকেই দেখা যাচ্ছে বাচ্চার কিডনিগুলো অনেক ফোলা, কিডনির নল ফোলা। এটা একটা কন্ডিশন নিয়ে আসে অনেক সময় আমরা দেখি। আরও মজার ব্যাপার, যেটা মজার ব্যাপার বলবো না, দুঃখের ব্যাপার, যে অনেক সময় অনেক বাচ্চা বড় হয়ে যায়, ইভেন বিয়ে শাদিও হয়ে যায়, দেখা যায় যে তাদের অন্ডকোষ একটা নেই অথবা দুটোই নেই। এই জাতীয় প্রবলেমগুলো তো আমরা হরহামেশাই পেয়ে থাকি। তারপরে যেমন ধরেন যদি মেয়ে বাচ্চা হয়, তারপরে এই যে বললাম যে ফুটা যেমন নিচে, আবার কোনো কোনো বাচ্চা দেখা যায় যে ফুটা যেমন নিচে আছে, তার কারো উপরের দিকে প্রস্রাবের নালীর ফুটাটা, কারো কারো দেখা যাচ্ছে এটা পুরুষ মহিলা দুই পক্ষই হতে পারে, যে পুরো পেটের এই যে ওয়ালটাই তৈরি হয় নাই, ব্লাডারটা এক্সপোজড হয়ে আছে, এবং এরকম পুরুষাঙ্গ অথবা তাদের যৌনাঙ্গের প্রবলেম দেখা যাচ্ছে। এগুলো আমরা পাই।
তারপরে যেমন ধরেন কিছু কিছু বাচ্চা, বিশেষ করে পুরুষ বাচ্চারা আসে অন্ডকোষে প্রচণ্ড রকমের ব্যথা নিয়ে আসে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। তারপরে তখন একটা ডিসিশনের ব্যাপার হয় এবং এটা দেরি হলে অথবা ডিসিশনের সমস্যা হলে অন্ডকোষটাই তো নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু বাচ্চা দেখবেন বিভিন্ন সময় আসে, পুরুষও আসে, মেয়েরাও আসে, যাদের প্রস্রাবের কোনো কন্ট্রোল নাই। কেউ কেউ সকালবেলাতে ভালোই আছে, দিনের বেলায় ভালো আছে, রাত্রে বারবার প্রস্রাব করে। তো এই জাতীয় এই তার মানে জন্মগত ত্রুটিগুলোকে যদি আমরা চিন্তা করি, গঠনগত কিছু সমস্যা যেরকম আমরা দেখতে পাচ্ছি, তার ফাংশনাল বা তার কিডনির ফাংশনটা সেই রিলেটেডও কিছু প্রবলেম আমরা জন্মগতভাবে দেখতে পাচ্ছি। আর একটু ইলাবোরেট আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে ডক্টর তোশিবা, আপনার কাছেও শুরুতে একটু জানতে চাই, যেহেতু গরমের ইফেক্টনেস আর অলরেডি বলেছেন কিডনি রোগীদেরকে এরকম সমস্যাগুলো আসলে ফেস করে থাকে, সো বাচ্চারাও তো খুব ভার্নারেবল গ্রুপ। আমরা সবসময় বলে থাকি এক্সট্রিমস অফ এইজেস সবসময় আমাদের একটা চ্যালেঞ্জের মুখে ফেলে। সো বাচ্চাদের ক্ষেত্রে আসলে সামার সিজনে কিছু ইফেক্টের ব্যাপারে আপনি কিছু আমাদের দর্শকদের জানাতে চান কিনা? ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এখন বর্ষাকাল, যেমন কিছুদিন আগে আমাদের খুব রৌদ্রের তাপের দাবাদাহ ছিল, এখন বৃষ্টি শুরু হচ্ছে, আবার দেখা যাচ্ছে দিনের একটা অংশ খুব বেশি তাপের মধ্যে আছে শিশুরা। এবং শিশু মানেই চঞ্চল, ওরা কিন্তু আমাদের মতো বসে থাকবে না যে গরম লাগছে একটু বসে থাকে, তারা কিন্তু তাদের খেলাধুলা করবে এবং তাদের মেটাবলিজম রেটও অনেক বেশি, তাদের ঘামও খুব বেশি হয়। তো এই জায়গা থেকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে যে শিশুটা খুব বেশি ঘামাচ্ছে সেই শিশুটারই কিন্তু আসলে ভাইরাল ফিভারগুলো অথবা নিউমোনিয়া বা যারা হচ্ছে অ্যাজমায় ভুগছিল তাদের কিন্তু এগুলো অনেক বেশি বেড়ে যেতে পারে। এছাড়াও আমরা যদি এই রেনি সিজনের যে আমাদের রোগগুলো আছে শিশুদের, সেটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, যে পানিবাহিত, মশাবাহিত এবং কিছু ভাইরাল বা ছত্রাকজনিত সমস্যা, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে আসলে কি ধরনের রোগের প্রাদুর্ভাব এই সময়ে হতে পারে। যেমন পানিবাহিতর মধ্যে যেমন আছে যে কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে, এছাড়া হতে পারে আমাশয়, ডায়রিয়া, নিউমোনিয়া, রক্ত আমাশয় যেটা বলে, এছাড়াও হেপাটাইটিস এ এবং ই সেটাও কিন্তু যকৃতের একটা প্রদাহ এবং পানিবাহিত সমস্যাজনিত সমস্যা। এছাড়া আছে মশা। এখন আমাদের ঢাকা বলি বা সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু এডিস মশার আক্রমণ হওয়ার একটা সুযোগ আছে, তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের অনেক বেশি সচেতনতা বাড়াতে হবে। এছাড়াও ছত্রাকজনিত বিভিন্ন সমস্যা, যেমন শিশুরা যখন ঘামে তাদের যে আন্ডার আর্ম আছে বা তাদের যে প্যান্টের যে আমরা বলি ইঙ্গুইনাল রিজন, এই জায়গাগুলো খুব সবসময় ঘেমে থাকে, এই জায়গাগুলোতে দেখা যায় ছত্রাকজনিত বিভিন্ন স্কিন প্রবলেমগুলো তৈরি হতে থাকে। তো আমি বলবো যে এই সমস্যাগুলো, এছাড়াও টাইফয়েড জ্বর, সেটাও একটা পানিবাহিত সমস্যা। এখন আমাদের কিন্তু আসলে হয়েছে কি, হোমমেড খাবারের চেয়ে আমরা কিন্তু স্ট্রিট ফুড বা বাইরের খাবার, জাঙ্ক ফুডের প্রতি অনেক বেশি সবাই নির্ভরশীল। সেইখান থেকে আমি বলবো পানি বা বাহিরের যে খাবারগুলো আছে সেগুলো থেকে যেন শিশুদেরকে একটু দূরে রাখা হয়, তাহলে আমরা অনেক বড় বড় রোগবালাই থেকে শিশুদেরকে রক্ষা করতে পারি। আরেকটা বিষয় যেটা আপনি আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট জিনিস মেনশন করেছেন, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে বা এই সময়টায় পানির মানে দূষিত এবং বিশুদ্ধ পানির সংমিশ্রণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়েছে এবং বাচ্চারা পানির মধ্যে খেলাধুলা করছে, বা এই যে প্রবলেমগুলো বাচ্চাদেরকে স্কুলে পাঠালে এই জিনিসগুলো থেকে কন্ট্রোল রাখা বা কিভাবে প্যারেন্টস একটা বাচ্চাকে সেফ রাখতে পারেন, কিছু পরামর্শ যদি আমাদের দর্শকদের দিয়ে দিতেন। জি, সেটাতে খেয়াল করতে হবে বাচ্চাদের গোসল করা বা দাঁত ব্রাশ করার সময় যেন কাঁচা পানিটা ওরা গিলে না ফেলে, আমরা একটু বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারি। এছাড়াও বাচ্চারা কাদামাটিতে খেলবে, বালিতে খেলবে, তখন কিন্তু অনেক বেশি সংক্রমণ হতে পারে, কৃমির সংক্রমণ। সেই জায়গা থেকে যে সমস্ত শিশুরা হয়তো কৃমির ওষুধ খাওয়ানো হয় নাই গত 3 থেকে 6 মাসের মধ্যে, আমরা একটা অ্যান্টিহেলমিন্থিক মেডিসিন দিতে পারি। এছাড়াও শিশুদের নখ কেটে দেওয়া বা খেলাধুলা থেকে আসার পরে তাদেরকে হ্যান্ড ওয়াশ করা বা যেভাবে আমরা পরিষ্কার করি সেই হাইজিনগুলো মেনটেন করা। এছাড়া বিশুদ্ধ পানি বারে বারে পান করা। যে এখন রেনি সিজন বলেই যে তাদের পানি কম খেতে হবে তা কিন্তু না, বাচ্চারা হঠাৎ করে কিন্তু ডিহাইড্রেশনে চলে যায় এবং আমরা কিন্তু বুঝতে পারি না বড়দের মতো, ওরা খুব ইরিটেবল হয়ে যায়, খিটখিটে মেজাজ, খেলাধুলা ভালো লাগছে না, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই তার হয়তো ডিহাইড্রেশনের কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা শরবত বা পানি জাতীয় খাবারটা একটু বেশি দিতে পারি। এছাড়াও শিশুদেরকে এই সময় আমরা নরম সুতির যে কাপড় আমরা আমাদের ড্রেসের বা শিশুদের ড্রেসের প্রতি আমরা একটা নজর রাখবো। এছাড়াও গ্রাম বাংলার দিকে যদি আমরা চাই, এখন কিন্তু দেখা যাবে যে গ্রামের বাড়ির পাশের যে পুকুরটা বা নদীটা, এটা কিন্তু অনেক বেশি উপচে পড়ছে বা পানিটা একটু বেশি, এবং বর্তমানে দেখা গিয়েছে শিশু মৃত্যু হারের মধ্যে আমরা বর্তমানে স্নেক বাইট নিয়ে আমরা কিন্তু একটু বেশি উদ্গ্রীব, কিন্তু ড্রাউনিংও কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। এবং দেখা গিয়েছে শিশু মৃত্যুর হারের পিছনে বাংলাদেশের শিশুদের 5টি কারণ যদি আমি বলি, ড্রাউনিং কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। তাহলে যে শিশুটা হয়তো হামাগুড়ি দেওয়া শিখেছে
মানে 9 মাস বা 10 মাসের শিশু, প্যারেন্টসরা হয়তো মনে করতে পারে না বাড়ির পাশের যে খাল সেখানে সে যেতে পারবে না, কারণ সে হাঁটা শিখেনি। কিন্তু এই শিশুটা কিন্তু এখন এক্সপ্লোর করবে, তার বয়সটা এখন এক্সপ্লোর করার, সে কিন্তু হামাগুড়ি দিয়ে তার পাশের ডোবা বা পুকুরে যেতে পারে। এবং এরকম অনেক কেস কিন্তু আমরা ঢাকা মেডিকেলে পাই। যদি আনসুপারভাইজ থাকে তাহলে অবশ্যই ঝুঁকিটা বেশি থাকে। আমরা শুধু এই রোগটা না, এই শিশুদেরকে প্রোটেকশনের জন্য আমাদের এইটাও মাথায় রাখতে হবে। আজকের আমি আসার আগে এটাই মাথায় প্ল্যান করে এসেছিলাম যে আমি এই জায়গাটুকু একটু প্যারেন্টসকে বলে দিতে চাইবো এই কনসাস লেভেলটা থেকে। জি অবশ্যই, অনেক ধন্যবাদ সহজ করে সুন্দর করে দর্শকদের উপযোগী করে বুঝিয়ে বলার জন্য। শিশু বিকাশ কেন্দ্রে আপনারা আসলে কি ধরনের শিশুদেরকে নিয়ে ডিল করছেন এবং কি করছেন সেই বিষয়টা নিয়ে জানতে চাইবো। তার আগে স্যার আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু জন্মগত ত্রুটির বিষয়ে আপনি বেশ কিছু রোগের কথা মেনশন করেছেন, আনডিসেন্ডেন্ট টেস্টিস অথবা যেটা বললেন যে অনেকেই হয়তো বড়ও হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে, কিন্তু একটা অন্ডকোষ অ্যাবসেন্ট আছে বা অনুপস্থিত আছে, এটা আসলে কতটুকু কমন বা এই সিনারিওটা নিয়ে কি কি ইনফরমেশন আমাদের দর্শকদের দিতে চান? এটা আনডিসেন্ডেন্ট টেস্টিস প্রচুর আমরা পাই। তার মধ্যে যেমন ধরুন যদি বাচ্চাটা কখন জন্মালো, এটা একটা বিরাট ব্যাপার, যে ফুল টার্ম বাচ্চা হিসেবে জন্মালো না আরও আগেই জন্মালো। কারণ হচ্ছে টেস্টিসটা যখন পেটের মধ্যে তৈরি হয়, পেটের মধ্যে বললে ভুল হয়, পেটের পিছনে, অর্থাৎ নাড়ি ভুঁড়ি যেটার মধ্যে থাকে তার পিছনে এগুলো তৈরি হয়। ওখান থেকে ওটা ধরুন ওই 7 সপ্তাহের আগেই নেমে একেবারে পেটের বাইরের যেখানে আসার কথা ইঙ্গুইনাল রিং বলি আমরা, ওই লেভেলে চলে আসে। এরপরে ধরেন ওই 34 সপ্তাহ 30-34 সপ্তাহের মাথায় এটা পুরো অন্ডকোষে চলে আসে। এর যে কোনো একটা কি হতে পারে, একটা হতে পারে একদিকে জন্মই হয়নি, আর একটা হতে পারে একটা ঠিকমতো থলির মধ্যে আসেনি, আর একটা দুটোই আসেনি। তো এটা অত্যন্ত দরকারি এবং এটা বলতে পারেন যে জানা দরকারি এই জন্য যে যদি অন্ডকোষটা ঠিকমতো না আসে তাহলে তো প্রথমত তার যে পৌরুষত্ব সেটাই তো তার ঠিকমতো হবে না। তো এটা যখন বাচ্চা জন্মায় বাবা মা যদি খেয়াল করে যে আরে আমার তো বাচ্চার, যেমন আমাদের উন্নত দেশ এবং আমাদেরও এখনও বহু জায়গায় ডেলিভারির সময় চাইল্ড স্পেশালিস্টরা থেকে দেখে যে কোনো জায়গায় কোনো রকম জন্মগত ত্রুটি অ্যাপারেন্টলি আছে কিনা। তো সেটা থাকলে তো প্রথমেই ধরা পড়ে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে বহু জায়গায় বাবা হয়তো অত শিক্ষিত না, অনেক সময় বুঝতেই পারে না। তো যদি এরকম আমরা দেখি যে অন্ডকোষ একটা নাই, প্রথম হচ্ছে তাকে একজন শিশু বিশেষজ্ঞ অথবা ইউরোলজি ডাক্তার, সব জায়গায় পাওয়া যায়, যদি পাওয়া যায় তাদের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে আমরা দেখলাম যে তার অন্ডকোষ নেই, একদিকে অন্ডকোষ নেই, তখন দুটো হতে পারে, একটা জন্মগত হয়নি আর একটা আছে কিন্তু আমরা পাচ্ছি না। তখন সেটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে যে অমুক জায়গায় আছে যে কোনোভাবে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, করে তার বাবা মাকে বলতে হবে যে এই অন্ডকোষটাকে যত দ্রুত সম্ভব এটাকে বের করে এনে থলির মধ্যে রেখে দিতে হবে। না হলে যেটা ঘটবে, তার ধরুন যদি একদিকেই হয় যে অন্ডকোষের একটা টেম্পারেচার থাকে, ভিতর পেটের মধ্যে প্রায় 2-2.5 ডিগ্রি টেম্পারেচার কিন্তু বেশি থাকে, ওইটা থাকলে আস্তে আস্তে অন্ডকোষের যে শুক্র তৈরি যে ক্ষমতা এগুলো নষ্ট হয়ে যায়। তো ন্যাচারালি এবং এইসব বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, বলা হয় যে স্পন্টেনিয়াস সেটা নামতে পারে, তো 3 মাসের পরে সাধারণত নামে না। তার মানে তাহলে 3 মাসের মাথা থেকে শুরু করে 1 বছরের মধ্যেই। জি, এই প্রশ্নটা আসলে আমি আপনাকে করতে চাচ্ছিলাম, যেহেতু অনেকেরই ন্যাচারালি একটু ডিলেট নামতে পারে, তাহলে সেক্ষেত্রে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত প্যারেন্টসরা ওয়েট করতে পারে। 3 মাস পর্যন্ত দেখা যায়। আগের দিনে আমাদের একটা কনসেপ্ট ছিল যে 6 মাস পর্যন্ত দেখি না কেন, কিন্তু দেখা গেছে যে ওই 3 মাস থাকতে যদি পেটের মধ্যে থাকে তখন যে মাইক্রোস্কোপিক চেঞ্জগুলো হয়ে যায় তাতে দেখা যায় তাদের যেসব জার্ম সেলগুলো নষ্ট হয়ে যায়। তো যার জন্য এখন প্রশ্ন হলো অপারেশন কখন করবেন। এখন 3 মাসের একটা বাচ্চাকে অপারেশন করা বললেই তো না, এর ধরেন স্ট্রাকচারগুলো, তার যে রক্তনালী, শুক্রবাহী যে নালী, এগুলো খুব ডেলিকেট থাকে, হ্যান্ডেল করতে গিয়েই দেহ নষ্ট হয়ে গেল। তার অ্যানেস্থেশিয়া একটা ব্যাপার থাকে, তাকে তো জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে হবে, সেখানে অ্যানেস্থেটিস্টেরও একটা কনফিডেন্সের ব্যাপার থাকে। এই জন্য আমরা বলি যে অ্যাটলিস্ট আমার ভিউতে যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে করে ফেলাটাই ভালো। যদি আপনি দেখবেন যে 2 বছর পর্যন্ত করা যেতে পারে, ইয়েস যেতে পারে, আমরা করছি, আমাদের কাছে রুগী আসছে 3 বছরে, রুগী আসছে 5 বছরে, সেটা কথা না, কিন্তু
আমি সাজেস্ট করব 3 মাস থেকে 1 বছরের মধ্যেই করে ফেলতে অপারেশনটা। তার মানে আরো বেটার রেজাল্ট যদি আমরা বা বেটার বেনিফিট যদি এই সার্জারি থেকে পেতে চাই আর্লিয়ার করলে বেটার হয়। জি, তাহলে সেক্ষেত্রে যারা যে প্যারেন্টসটা এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন তাদের উচিত একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া, স্পেশালি না হলে অ্যাটলিস্ট একজন সার্জনের কাছে গিয়ে দেখিয়ে সেটার বিষয়ে চিকিৎসাটা নেওয়া, যাতে তার বাচ্চাটা প্রোডাক্টিভিটিটা ঠিক থাকে ফিউচারে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে যেটা আসলে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শিশু বিকাশ কেন্দ্রে আপনারা বিশেষজ্ঞ হিসেবে আসলে কি কি ধরনের শিশুদেরকে ডিল করছেন এবং কেন শিশু বিকাশ কেন্দ্রের কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা সবার আগে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। শিশু বিকাশ নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আমরা শিশুদের কি ধরনের সমস্যা নিয়ে ডিল করি। একটা শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুইটা কিন্তু যদি আমরা বাংলা করি, গ্রোথ হচ্ছে বৃদ্ধি, মানে শিশুটি দৈর্ঘ্যে বাড়বে এবং ওজনে বাড়বে, আর শিশুর বিকাশ বা ডেভেলপমেন্ট হচ্ছে তার আইকিউ, তার ইমোশন, তার চোখে দেখা, তার কানে শোনা, তার হাঁটা, তার কলম ধরা বা পেন্সিল ধরা, বা তার জামার বোতামটা সে নিজে লাগাবে, বা তার ডেইলি লিভিং যে অ্যাক্টিভিটিসগুলো। এরপরে আসে শিশুর বুদ্ধিমত্তা এবং স্পিচ। এই যে ওভারঅল সমস্ত ডোমেইনগুলো, এগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ। আমি আসলে বিকাশ নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলি যে আপনার শিশুটি, একটা প্যারেন্টসকে আমি বলি যে আপনার শিশুটি দৈর্ঘ্যে অনেক বড় হয়েছে, ওজনে অনেক বেশি, আপনি খুব আনন্দিত এবং খুশি যে আমার বাচ্চাটা মোটা সোটা, মনে হয় ওজন ভালো, খুব ভালো হচ্ছে। কিন্তু যদি আপনার শিশুটি বয়স অনুযায়ী বিকাশিত না হয়, এবং আমাদের মানব জীবনের কিন্তু আইকিউটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট এবং খুব বেশি জরুরি। এই কারণেই চোখে না দেখেও কিন্তু হাই আইকিউ একজন তার লাইফটাকে লিড করতে পারে, একটা দেশকেও চালাতে পারে। চোখে না দেখে যেরকম পারে, যে কানে শুনে না সেও কিন্তু কোনো একটা ডিভাইস ইউজ করে তার আইকিউ যদি ভালো থাকে সে কিন্তু একটা দেশ পরিচালনা করতে পারে, নিজেকে পরিচালনা করতে পারে। কিন্তু যে শিশুটির বিকাশ হলো না, সে দৈর্ঘ্যে যতই বৃদ্ধি পাক, ওজনে যতই বেশি থাকুক অন্যান্য শিশুর তুলনায়, তার কিন্তু পুরো লাইফটাই জিরো এবং ফাংশনাল হলো না, তাহলে ম্যাচুরেশনটা আসলো না। তাহলে বিকাশ হচ্ছে সেটাই যখন আপনার স্কিলগুলো ম্যাচিউরড হবে। যেমন জন্মের পরপরই একটা শিশু যখন কান্না করে, আমরা কিন্তু বুঝতে পারি যে শিশুটির ফার্স্ট ক্রাই, এটাই হচ্ছে তার ফার্স্ট স্পিচ, এবং তার ব্রেন সঙ্গে সঙ্গে অক্সিজেন পেয়েছে। আমরা পিডিয়াট্রিশিয়ানরা কিন্তু এই ব্যাপারটাতে খুব বেশি কনসার্ন থাকি। তাহলে নেক্সট টাইম কি হলো, বাচ্চাটা দেখা গেল একদম নিউবর্ন একটা বেবি, যখন লাইটের কাছে আসে চোখটা একদম ব্লিঙ্ক করে রাখে, মানে কুচকায় রাখে। আবার যখন আমরা একটু আধারের কাছে নিয়ে যাই তখন কিন্তু একটু একটু করে মিটমিট করে তাকায়, তখন আমরা বুঝবো এই যে লাইটের রিফ্লেকশনে তার চোখ কিন্তু মুভ করছে, দ্যাট মিনস তার ভিশনটা হয়তো বা ভালো। তারপরে যখন এই নবজাতক শিশুরা যখন ব্রেস্ট ফিড করায় মা, তখন কিন্তু মায়ের দিকে একটু তাকাবে, মাকে একটু ধরবে। এই যে তার গ্রাসপিং, তার ফাইন মোটর, তার আঙ্গুলের যে কাজগুলো, তার হাত পা, চার হাত পা যখন নাড়াচ্ছে, যখন রেখে দিচ্ছে, তাহলে বুঝতে হবে তার গ্রস মোটর, ফাইন মোটর। মানে দেখেন, জন্মের পরপরই কিন্তু একটা শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এবং আমরা বলি যে ফ্রম দ্য কনসেপশন এবং তারপরে জন্মের 2 বছর বয়স পর্যন্ত, দিস ইজ দ্য গোল্ডেন 1000 ডেজ অফ লাইফ। আপনার পুরো জীবনের একটা মানুষের এই হচ্ছে 1000 দিন হচ্ছে গোল্ডেন পিরিয়ড। এই কারণেই যে তখন আপনি যত বেশি উদ্দীপনা দিবেন, বাচ্চার সাথে যত বেশি ইন্টারাকশন করবেন, কথা বলবেন, নিউট্রিশন প্রপার হবে এবং এনভায়রনমেন্টটা তার সুইটেবল হবে, এই শিশুটি কিন্তু পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য একটা সম্পদ হবে। মানে তার সঠিক বিকাশের জন্য সঠিক স্টিমুলেশন এবং এনভায়রনমেন্টটা প্রোভাইড করাটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্রম দ্য আর্লি পিরিয়ড এন্ড আর্লি লাইফ। জি, যেহেতু আপনি অনেকগুলো মাইলস্টোনের কথা বলছেন, একটা বাচ্চা যখন থেকে জন্ম নিল তারপর থেকে কিভাবে দেখে আমরা বুঝছি যে বাচ্চাটা সঠিকভাবে তার স্টিমুলেশনটা পাচ্ছে বা তার ডেভেলপমেন্টটা হচ্ছে, সো এরকম নিশ্চয়ই আরও অনেক মাইলস্টোন আছে এই 1000 দিন বা 2 বছর পর্যন্ত আপনি যেটা বললেন। সো ওই বিষয়টা নিয়ে আর একটু ডিটেল আমরা একটু জানতে চাইবো। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন মেজর জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ডক্টর তোশিবা রহমান। স্যার, বাচ্চাদের বিভিন্ন প্রবলেম নিয়ে যেহেতু ডিসকাস করছি, একটা জিনিস নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে ইউরিনারি স্ট্রিম। অনেক বাচ্চা আছে হয়তো স্কুলে গেলে একটা চ্যালেঞ্জের ফেস করে, সেটা হচ্ছে গিয়ে অন্য বাচ্চা, স্পেশালি ছেলে বাচ্চারা হয়তো দুইজনের ইউরিনারি স্ট্রিমটা সিমিলার হচ্ছে না, বা আপনি যেটা বললেন আউটলুক নিয়ে হয়তো ফান করছে। সো এই ধরনের প্রবলেমগুলো তো অবশ্যই বাচ্চারা ফেস করছে। এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের কোনো পরামর্শ বা তথ্য আপনি দিতে চান কি? ইউরিনারি স্ট্রিমে ছোট বাচ্চা বলতে যে কোনো ছোট বাচ্চা মানে আপনাকে আগে খুঁজতে হবে যে জন্মগতভাবে তার পিনিসটা ঠিক মতো হয়েছে কিনা, প্রসবের নালীটা ঠিক মতো হয়েছে কিনা। তো বাচ্চাদের ধরেন যে বাচ্চা একেবারেই ছোট, তার তো সার্কামসিশন করা হয় নাই। তো সার্কামসিশনের সামনে যে প্রিপোসি আমরা যেটাকে বলি, যে চামড়াটা অতিরিক্ত চামড়া থাকে, অনেকের চামড়াটা কিন্তু অনেক টাইট থাকে, ডাক্তারি ভাষায় আমরা বলি ফাইমোসিস।
বাবা মা হয়তো অনেক সময় খেয়াল করে যে যখন বাচ্চা প্রস্রাব করে একটু ফুলে যায়, জি, বাচ্চা তো খুব ধীরে ধীরে পেশাব করে, এটা একটা দেখার ব্যাপার আছে। আর একটা যে আগেই বললাম যে যাদের ওই যে হাইপোস্পিডিয়াস অর্থাৎ টিপে যে নালীটার টিপটা যে সামনে না যে নিচে চলে আসে, এই নিচে চলে আসলে অনেক খুব চিকন হয়, একেবারে একেবারে সিরিঞ্জের ইয়ের মতো, একেবারে চিকন, ওর মধ্যে দিয়ে সিরিঞ্জের মতো খুব চিকন ধারায় প্রস্রাব হয়। তো এই জিনিসগুলো তখন কিন্তু খেয়াল করতে হবে। এটা গেল। আর পুরুষ বাচ্চাদের আর একটা ব্যাপার হচ্ছে এই যে পেনিসের মধ্যে যে নলটা, এই নলটার মধ্যে কিন্তু কোনো ভাল্ব থাকার কথা না। পুরুষ বাচ্চাদের অনেক সময় পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ব বলে একটা জন্মগত ত্রুটি থাকে, এবং ত্রুটি থাকলে প্রথমে হয়তো অনেক সময় বুঝতেই পারে না। বাচ্চা যখন পেশাব করতে চায় একটু কষ্ট হয়, ছোট হলে অনেক সময় একটু স্ক্রিমিং করে যে বাচ্চা পেশাব করার সময়, তারপরে যখন পেশাবটা বেরোই, কষ্ট করে পেশাব বেরোই। এই মূলত এই তিনটাই দেখতে হবে। আর একটা হচ্ছে যে নিউরোলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে, যে তার ডেভেলপমেন্ট প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, তখন এক ধরনের কন্ডিশন থাকে নিউরোজেনিক ব্লাডার বলি আমরা। তখন কিন্তু প্রস্রাবের অ্যানাটমিক্যালি কোনো প্রবলেমই নাই, কিন্তু বাচ্চা পেশাব ধীরে ধীরে করতে পারে না, তখন সেগুলো দেখার ব্যাপার আছে যে তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে। স্যার, এই ধরনের রোগীদের চিকিৎসার ব্যাপারে একটু ছোট করে যদি বলে দিতেন। এখন যে যদি নিউরোলজিক্যাল প্রবলেম থাকে তখন তো এটা অ্যাড্রেস করতে, যেমন ধরেন এই পিঠে একটা বড় টিউমার আছে, মেলিঙ্গোসিল, মেলিঙ্গোমাইলোসিল যদি বলে, অথবা তার ডেভেলপমেন্টের কোনো প্রবলেম, সেটা তো পুরোপুরি নিউরোলজিস্টরা, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট, ওনারা এটা অ্যাসেস করে দেখবে, দেখে আমাদেরকে জানাবে। আর যদি টিউমার জাতীয় কিছু পাওয়া যায় যেটা নার্ভের উপরে প্রেশার দিয়ে আছে, তখন তো সেটার অপারেশন যারা স্পাইন সার্জন আছেন, নিউরোলজির হতে পারে, অর্থোপেডিক, এগুলো করে থাকেন। সমস্যাগুলো বললেন সেগুলো আপনারা তো অপারেশন করছেন। আর যেগুলো যে বললাম, যেমন যদি তার মেটাসটা সামনে চিকন হয় তাহলে ওটাকে অপারেশন করে ছাড়িয়ে দিতে হবে। যদি পোস্টেরিয়র ভ্যালভ থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা যদি কিছুদিন ধরে চলে তাহলে কিডনি দুটোই নষ্ট হয়ে যায়, মূত্রথলি নষ্ট হয়ে যায়, এবং বাচ্চা কিন্তু একসময় রেনাল ফেলিওর হবেই, কিডনি ফেল হয়ে যাবে। সার্টেন স্টেজ অফ লাইফে আস্তে আস্তে কিডনি ফেল। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বাচ্চাকে এন্ডোস্কোপি করে পেশাবের নালীতে, ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট মেশিন আছে, দিয়ে ভাল্বগুলোকে কেটে দিই। আবার যদি দেখা যায় যে ভাল্ব সাথে সাথে তার মূত্রথলিও খারাপ, মূত্রথলি ভালো পাম্প করতে পারে না, তো শুধু ভাল্ব কেটে দিতে তো লাভ হবে না। তখন দেখা যায় যে টেম্পোরারি ফুটা করে ওই যে মূত্রথলি থেকে একটা লাইন করে দিই, যাতে পেশাবটা, কিডনিটা একটু সেভ হয়। পরে হয়তো আমরা নিচেরটাকে পরে অ্যাড্রেস করলাম। যেহেতু সার্জারির বিষয়টা সবসময় খুব সেন্সিটিভ একটা বিষয়, স্পেশালি যারা বাচ্চাদের ক্ষেত্রে অপারেশন করছেন, আমরা তো জানি মেডিসিনে বড়দের এবং বাচ্চাদের ডাক্তার আলাদা, সার্জারির ক্ষেত্রে পিডিয়াট্রিক সার্জন আলাদা থাকে, ইউরোলজিস্টদের ক্ষেত্রে আসলে বাচ্চাদের জন্য আলাদা সার্জন আছে। সুন্দর প্রশ্ন করেছেন। এটা গোটা দেশেরই একটা জিনিস দেখেন যে আগে তো সমস্ত কিছুই, কিন্তু আমরা যখন ডাক্তার হলাম তখন কিন্তু অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন অর্থোপেডিকও করতো। পিডিয়াট্রিক এবং অ্যাডাল্ট এই দুটো কিন্তু আসলে সম্পূর্ণ আলাদা। তাহলে কি আমরা কিভাবে তৈরি হলাম? আমরা ইউরোলজির কাজ করতাম। ইউরোলজির কাজ করতে গিয়ে দেখা গেল যে পিডিয়াট্রিক ইউরোলজি তো করার কেউ নাই। তখন এটা বলা যায় যে আই এম অ্যাডাল্ট ইউরোলজিস্ট উইথ এক্সপার্টিজ ইন পিডিয়াট্রিক ইউরোলজি। আর তারপরে যখন আরও এখন শুরু হয়ে গেছে অলরেডি, যারা পেডিয়াট্রিক সার্জন তাদের মধ্যে থেকে কিছু কিছু পেডিয়াট্রিক ইউরোলজিস্ট তৈরি হচ্ছে, আমাদের ইউরোলজির থেকেও কিছু কিছু তৈরি হচ্ছে। আর আমরা যারা একটু আগের লট, আমরা কিন্তু যেমন ধরেন একটা পেডিয়াট্রিক সার্জারিতে কমন যেসব অপারেশন সবই কিন্তু আমরা ডজন অলরেডি আমরা করে ফেলেছি। ওই যে বললাম যে উইথ সাম এক্সপার্টিজ ইন whether I can do it or not। তার মানে ইউরোলজিস্ট যারা আছেন এবং পেডিয়াট্রিক সার্জন আছেন সবাই মিলেমিশে আসলে এখন বাংলাদেশের এই 17 কোটি মানুষের জন্য আপনি ওইভাবে পেডিয়াট্রিক ইউরোলজিস্ট তো তৈরি হয় নাই। তাহলে কে করছে? কাজগুলো করছে ইভেন সামটাইম জেনারেল সার্জনরা, এই যে হাইপোস্পিডিয়ার যেটা করছে, প্লাস্টিক সার্জনরা করছে। প্রশ্ন হলো যে whether you are trained, আপনি এটাতে ট্রেন কিনা এবং আপনি করতে পারেন কিনা, তাহলে তার কাছে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস বলে রাখি যে আপনি ছোটবেলায় আপনারা শুনেছেন হয়তো অনেক সময় যে পয়গম্বরী হয়ে গেছে, সুন্নতে খতনা। আসলে কি হাইপোস্পিডিয়া যাদের হয়, নিচে ফোঁটাটা থাকে, এই যে পিপুসিটা একটা হুডের মতো থাকে, রিক্সায় হুড চিন্তা করে, হুড কিন্তু কমপ্লিট কাভারিং না, হুডের মতো একটা থাকে, এটাকে মনে করে সুন্নতে খতনা একটা বিরাট একটা ব্লেসিং। আসলে তো ব্লেসিংস না, এটা যদি অনেক পিছনে আসে তাহলে সে কিন্তু যখন সহবাস করবে, সহবাসই করতে পারবে না, কারণ এটা বাঁকা হয়ে যায় পেনিসটা অনেক। এক নম্বর, তার বীর্যতা ঠিক মতো যেতে পারবে না, সে তার কোনো বাচ্চা কাচ্চা হওয়ারও কোনো সুযোগ থাকে না। তো এগুলো কিন্তু বিষয় তো অনেক সময় খেয়ালই করে না
মানে বাবা মা খেয়ালি করে চলছে চলছে চলছে, তো এটারও কিন্তু অপারেশন এবং সঠিক কনজুগাল লাইফটাও কিন্তু অনেক সময় ডিফিকাল্ট। কাদের কাছে যাবে? অ্যাটলিস্ট আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে যান, উনি ডাইরেক্ট করবে, যে হয়তো শিশু একজন নিউরোলজিস্টের কাছে যাবে, নাহলে আমাদের কাছে পাঠিয়ে দিবে। জি, অনেক ধন্যবাদ। খুব দরকার। জি, অনেক ধন্যবাদ এটা ইলাবোরেটলি বুঝিয়ে বলার জন্য। আপনার কাছে যেটা বিষয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, সেই আলোচনাটাতেই ব্যাক করতে চাই। বাচ্চাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো সম্পর্কে একটু শর্ট করে যদি সহজ করে দর্শকদের বুঝিয়ে বলতেন, কি কি জিনিস একজন প্যারেন্ট খেয়াল করবেন তার বাচ্চা ঠিকমতো ডেভেলপ করছে কিনা। জি, ধন্যবাদ। প্রথমে হচ্ছে ডেভেলপমেন্টগুলো হয় হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। প্রথমে যদি দেখে একটা শিশু 3 মাস থেকে 4 মাস বয়স হয়ে গেছে এবং বাচ্চাটির ঘাড় শক্ত করে রাখতে পারে, বাচ্চাটাকে খাড়া করে রাখা যায়, বুঝতে হবে যে তার মোটর ফাংশন, তার স্থূল মাংসপেশিগুলো ভালো আছে নিউরোলজিক্যালি। 4 থেকে 5 মাস হয়ে গিয়েছে, শিশুটি হাত বাড়িয়ে কোনো কিছু নিতে পারে, তাকে কেউ কিছু অফার করলো, তখন সে নিজে অ্যাক্টিভলি সেটা ধরে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে নর্মাল ডেভেলপমেন্ট। এছাড়াও শিশুটি 6 থেকে 7 মাস হয়ে গিয়েছে, শোয়া থেকে নিজে নিজে উঠে বসতে পারে, সেটাও নর্মাল বিকাশ। এরপরে আসি বাচ্চার স্পিচ। এর মধ্যে আমরা বুঝতে পারবো যখন আমরা তাকে নাম ধরে ডাকবো, সে রেসপন্স করছে বা লোকেশন করছে যেখানে সোর্স অফ তার সাউন্ড, সেটা বুঝতে হবে তার হিয়ারিং ঠিক আছে। এবং যখন খেলনা ধরছে তখন বুঝে যাবো যে তার ভিশন ঠিক আছে। এরপরে আসে 7 থেকে 9 মাসের মধ্যে একটা শিশু কিন্তু ব্যাবলিং সাউন্ডগুলো করবে, যেমন বুব 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 দাদ দাদ দাদ। অনেক সময় দেখা যায় যারা হচ্ছে ডেভেলপমেন্টালি ডিলে হবে তাদের মধ্যেও এটা থাকে, তখন প্যারেন্টসরা ধরে নেয় যে বাবা বলতে শিখেছে, দাদি বলতে শিখেছে, সেগুলো কিন্তু আসলে স্পিচ না, তার আওয়াজ, মাত্র আওয়াজ আসছে। তো একটা শিশু এই সঠিক কথাগুলো বলতে পারবে 12 মাস বয়সে, যে দাদাকে দেখলেই দাদা, বাবাকে দেখলেই বাবা, তখন বুঝতে হবে যে স্পিচ এজ অ্যাপ্রোপ্রিয়েটলি আছে। এখন আসি তার কগনিশন, মানে তার বুদ্ধিমত্তার পাওয়ারটা কেমন, মানে সঠিকভাবে যখন সে অ্যাড্রেস করতে পারছে জিনিসটাকে। ইয়েস, এগুলো হচ্ছে নর্মাল বিকাশের ধাপ। এগুলো যদি থাকে তাহলে বাচ্চাটা নর্মাল বিকাশ ডেভেলপমেন্ট আছে, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাটি পিছিয়ে আছে। কগনিশন আইটেম আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো যে 7 থেকে 9 মাসের একটি বাচ্চা তার নাম ধরে ডাকলে সে ওই দিকটাই তাকাচ্ছে এবং তার মধ্যে একটা স্ট্রেঞ্জার ফেয়ার চলে আসছে, মানে তার অপরিচিত লোক দেখলে সে একটু ঠোঁটটা বাঁকা করে কাঁদছে বা অপরিচিত কারো কাছে যাচ্ছে না। 7 মাসের আগে কিন্তু বাচ্চাদের এই স্ট্রেঞ্জার ফেয়ারটা থাকে না। 12 মাস হয়ে গেছে, শিশুটি কিন্তু হাততালি দিতে পারছে, টাটা বা বাই বাই দিতে পারছে, লুকোচুরি খেলাটা খেলতে, মানে তার গেস্টার এবং পোস্টার দিয়ে বোঝাচ্ছে যে সে লুকোচুরি খেলতে চায়। এছাড়াও পয়েন্ট আউট করছে, তার ইন্ডেক্স ফিঙ্গারটাকে ইউজ করছে 12 মাস বয়সে। এই পয়েন্টগুলো যদি প্যারেন্টসরা মাথায় রাখে তাহলে বুঝতে হবে ওভারঅল তার বিকাশ ভালো আছে। এবার আসি কখন বুঝবে যে প্যারেন্টসরা বিলম্বিত। আসলে এত কিছু মাথায় রাখা আসলে সম্ভব না, তবে 4 থেকে 5টা জিনিস যদি একটা প্যারেন্টস মাথায় রাখে, যে আমার বাচ্চার বয়স 12 মাস হয়ে গিয়েছে, ফিঙ্গার পয়েন্ট করছে না, যে কোনো জিনিসের দিকে তার এই ইন্ডেক্স ফিঙ্গারটা ইউজ করছে না। এটা কিন্তু আমরা পিডিয়াট্রি নিয়ে আমরা যারা কাজ করি এবং নিউরোলজি নিয়ে যা কাজ করি, আমরা কিন্তু ইন্ডেক্স ফিঙ্গারের পয়েন্টিংটা খুব, মানে এবং অটিজম নিয়ে যারা কাজ করে একদম পয়েন্ট আউট করছে না। একটা শিশু 12 মাস হয়ে গেছে, 12 মাস হয়ে গেছে, বুব 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 দাদ 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 এখনো বলছে না। 18 মাস হয়ে গেছে, 2 শব্দ জোড়া লাগিয়ে কোনো কথা এখনো শিখেনি, যেমন কোলে নাও, বাইরে যাব, এটা দাও, এই যে এরকম 2 শব্দ জোড়া লাগিয়ে অর্থপূর্ণ শব্দ বলতে হবে। এরপরও আমরা যেটা বলি যে কোনো একটা বয়স পার হয়ে যাওয়ার পরে বাচ্চার অর্জিত দক্ষতাগুলো হারিয়ে ফেলছে, এটা কিন্তু অটিজমে অনেক বেশি আমরা দেখতে পাই। 18 মাস বয়স পর্যন্ত একটা শিশুর নর্মাল বিকাশে যাচ্ছে, খুবই প্যাথেটিক আসলে। 18 মাস বা 2 বছরের মধ্যে তার অর্জিত সম্পূর্ণ দক্ষতাগুলো হারিয়ে ফেলেছে এবং বাচ্চাটা একা একা থাকে, একা একা খেলে, কারো দিকে তাকায় না। এরকম সাডেন চেঞ্জও যদি হয় একটা বাচ্চার গ্রোথে, সেটাও প্যারেন্টসদের খেয়াল করা উচিত অবশ্যই। এবং নিউরো ডেভেলপমেন্ট না, নিউরো ডিজেনারেটিভ যে ডিজিজগুলো আছে, ডিজেনারেটিভ মানে কি, যে সবকিছু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। এই 18 মাস থেকে 2 বছরে কিন্তু বোঝা যায় যে শিশুটি দিনে দিনে খারাপের দিকে চলে যাবে। একটু ইন্টারাপ্ট করছে, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, ওনার ফোনটা একটু নেই আমরা। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা জানান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি ওই স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার আপনাকে শুনতে পাচ্ছে, আপনি বলুন। জি জি আপু, আমার বাচ্চাটার প্রস্রাবে 4 বছর বয়স, ও ছেলে বাচ্চা। ওর প্রস্রাবের বাম দিকে থলিতে একটা পানির প্যাকেটের মতো গোল্লা, হ্যাঁ, এটার জন্য কি করবো? প্রায় এটা 1-1.5 বছর। এখন আমাকে একটু স্যার যদি পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম। আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? না, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি। সেটা হলো আপনি আগেই আমি শুরুতে বলেছিলাম কি যে অন্ডকোষটা কিন্তু পেটের পিছনে থেকে তৈরি হয়, আস্তে 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 নামতে নামতে আপনার পেটের নিচ দিয়ে এসে থলির মধ্যে ঢোকে। তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে থলির মধ্যে ঢুকে একটা, ওটাকে আমরা বলি গুবার্নকুলাম নামে একটা জিনিস আসে, একটা ওটাকে ডাইরেক্ট করে নিয়ে আসে অন্ডকোষটাকে। ওটা একটা থলি যেটা আপনার ওই যেটাকে বলে অন্ডকোষটা আসার পরে অটোমেটিক্যালি ওটা কিন্তু শিং করে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় মুখটা, ওই থলির মুখটা। ওই থলিটা ডাইরেক্ট করে অন্ডকোষের মধ্যে, এই থলির মধ্যে অন্ডকোষটাকে নিয়ে আসে।
কিন্তু নর্মালি উপরে যেটা ডাইরেক্ট করে নিয়ে আসলো, একটা গাইড করে নিয়ে আসলো, ওইটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কোনো কোনো বাচ্চার এটা বন্ধ হতে পারে না। তখন হয় কি, দেখবেন যে আপনার বাচ্চা রাতে শুয়ে আছে খুব সুন্দর, সকালবেলায় যখন দৌড়ঝাঁপ শুরু করলো তখন দেখবেন আস্তে 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 ফুলে যায়। তার মানে ওই যে পেটেন্ট রয়ে গেছে, ওটা পুরোপুরি বন্ধ হয় না নালীটা। তো এটা আপনার কিছু নেই, এটাকে আমরা বলি কনজেনিটাল হাইড্রোসিল। আপনি এটাকে কনজেনিটাল হাইড্রোসিল, মানে একশিরা, কিন্তু এটা জন্মগত একশিরা। নর্মালি একশিরার কিন্তু পেটের মধ্যে কমিউনিকেশন থাকে না, কিন্তু জন্মগতগুলোর একটা কমিউনিকেশন থাকে। স্যার এটা নিয়ে ওয়ারি করার কিছু আছে কিনা? ওয়ারি করার কিছু না, আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে। আপনি কোনো পেডিয়াট্রিক ইউরোলজিস্ট অথবা আমাদের লাইনে ইউরোলজিস্ট কারোর কাছে যাবেন, গেলে ওটা পেটের ঠিক নিচে একটা ছোট্ট একটা ইনসিশন দিবে, দিয়ে ওটাকে বের করে নিয়ে এসে ওটাকে বন্ধ করে দিবে। এটাতে ওরিড হওয়ার কিছু নাই, তবে ইট শুড বি অপারেটেড। 4 বছর হয়েছে, আর এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই, এটা আর বন্ধ হবে না। অনেক ধন্যবাদ দর্শক আপনার এটা কোনো ক্যান্সার না, ভয়ের কিছু নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন আপনার করণীয়টাকে। আসলে একটু তো চেক করতে হবে আপনাকে, বিশেষজ্ঞের কাছে গিয়ে চেক করে নিয়ে, যেটা স্যার অলরেডি বলেছেন, খুব বেশি চিন্তা করার কিছু নেই, বা চিকিৎসা যেটা দরকার সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনার ডাক্তারের কাছে গিয়ে সরাসরি পরামর্শটা নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে আবারও। স্যার, যেহেতু উনি একটা অন্ডকোষের প্রবলেমের কথা বলেছেন, এরকম অনেক প্রবলেম কিন্তু বাচ্চাদের দেখে থাকি, যেটাকে আমরা হার্নিয়া বলে থাকি, বা অন্ডকোষ ফুলে যাওয়ার যে রোগটা। যেহেতু টপিকটা চলে এসেছে, এই বিষয়টা নিয়ে একটু আপনার হার্নিয়া, বাচ্চাদের হার্নিয়া হতে পারে। এই যেটা উনার বাচ্চার হয়েছে, যে একটু ফুলে যায়, আবার যখন এসে বাচ্চা ঘুমায় থাকে তখন থাকে না, ওইটাই ধরেন বড় হয়ে গেল। বড় হয়ে গেলে যে হার্নিয়া হয়ে যাবে, তখন পেটের মধ্যে থেকে যে পেটের চর্বি, পেটের যে নাড়ি ভুঁড়ি, ওগুলোর মধ্যে দিয়ে পাস করবে, ওইটাই তখন ইঙ্গুইনাল হার্নিয়া হয়ে গেল। ওটা আর একটু বড় হয়ে গেলেই কিন্তু শুধু পানি আসবে না, তখন ওখান থেকে নাড়ি ভুঁড়ি চলে আসবে। এবং এটার কিন্তু কোনো মেডিসিন দিয়ে কোনো চিকিৎসা নাই। জি, আপনার কাছে লাস্ট যে প্রশ্নটা একটু করতে চাই, সেটা হচ্ছে আপনি একটু আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করছিলেন যে অনেক ইয়াং বাচ্চাদের আপনি দেখছেন যে অন্ডকোষের ট্রমা বা আঘাতজনিত কারণে, বা অন্ডকোষটা আমরা বলি রোটেশন হয়ে যাওয়া বা টুইস্টেড হয়ে যাওয়া, এগুলো হয়ে অনেকেই কিন্তু অন্ডকোষ। দুটো জিনিস, সময় কম, আমি সংক্ষেপে বলা দুটো জিনিস। একটা বললেন যে আঘাতজনিত আলাদা চ্যাপ্টার, এখানে একটা আঘাত লাগতে হবে, আঘাতের হিস্ট্রি। বাচ্চা ক্রিকেট বল, যেমন কয়দিন আগে আমি একটা বাচ্চা পেয়েছি, বাচ্চা প্রথমে তার ভাষায় তার 7 বছরের তার ভাগনা তাকে একটা লাথি মেরেছিল। এরপরে ইমিডিয়েট ওইটার পরে সে খেলতে যে ক্রিকেট বলে ওই একই অন্ডকোষে লাগে। আমার কাছে আসলো বেশ কিছুদিন পরে, এবং বিশ্বাস করুন যখন আমি ওটা এক্সপ্লোর করলাম, করে দেখলাম যে একটা জাস্ট কিমার মতো, অন্ডকোষ তো নেই, কিমার মতো। তো যা হয়, সে প্রথম দিকে আসলে কি হতো আমি জানি না, কিন্তু আমি অন্ডকোষই নাই, ফেলে দিতে হলো। এটা একটা জিনিস। আর যে টর্শন, যেটা প্যাঁচ খেয়ে যায়, খেয়াল করেন অন্ডকোষ তো একটা দড়ির মতো স্ট্রাকচারে ঝুলছে, যেখানে শুক্র কীটের যে নালীটা থাকে, রক্তনালী থাকে, নার্ভ থাকে। তো এই ঝোলাটা অনেক সময় প্যাঁচ খেয়ে যায়। বাচ্চা, যেটা এখানে বলার দরকার, বাচ্চা আসে অন্ডকোষে ব্যথা নিয়ে, ডাক্তার সাহেব মনে করছে যে ইনফেকশন, এটাকে আমরা বলি অ্যাকিউট এপিডিডাইমা অর্কাইটিস ইনফেকশন। কিন্তু যদি ইনফেকশন না হয়, প্যাঁচ খেয়ে যদি যায়, এবং যদি ডিফারেন্সিয়েট করতে না পারি আমরা ইনফেকশন লাইনের চিকিৎসা, অন্ডকোষটা কিন্তু টোটালি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে যেটা ইম্পর্টেন্ট, ডাক্তার সাহেব যদি কোনো ডাউট দেয় আপনাদেরকে যে এটা কিন্তু প্যাঁচ খাওয়া হতে পারে, এটা অপারেশন লাগবে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা রাজি হয়ে যাবেন। যে হ্যাঁ, আপনি ডাক্তার সাহেব অপারেশন লাগবে, মানে খুলে দেখতে হবে। আপনি টেস্ট করেন, টেস্ট করে অনেক সময় কোনো ডিসিশন নিতে পারি না আমরা, তাহলে এটাকে ক্লিনিক্যাল ডিসিশন। এটা ইনফেকশন না, প্যাচ খাওয়া। যদি প্যাচ খেয়ে যায় এবং খুব কুইক যদি আপনি ইন্টারফেন না করতে পারেন, প্যাচ খেয়ে গেলে রক্তনালী বন্ধ হয়ে গেল, এবং এটাকে আমরা ইস্কেমিয়া বলি, ইস্কেমিয়া টেস্টিসটা নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এবং এখন কথা হলো যে আমি শিওর না যেটা প্যাচ খেলো না ইনফেকশন হলো, আমি কিন্তু আপনাকে বললাম আপনার বাচ্চার অপারেশন লাগবে, অপারেশন করে বলা যে ওনার তো প্যাচ খায় নাই, তাহলে কেন অপারেশন করলো ডাক্তার সাহেব? আপনি খেয়াল করেছেন? এই জায়গাটাতে আমি অনুরোধ করব প্যারেন্টদেরকে, ডাক্তার সাহেবের উপর ছেড়ে দিবেন, উনি বলবে যে আমরা তবু দেখব যদি এটা প্যাচ খাওয়া নাও হয়, বাচ্চার অন্ডকোষের কোনো ক্ষতি হবে না। আপনারা এই একটা জায়গাতে প্লিজ রাজি হবেন, কারণ বহু রুগী আসে এটা নিয়ে, ওই ডাক্তার সাহেব বলেছে উনি শিওর না, কিন্তু অপারেশন করতে চায়। আমার কাছে আসলাম,
জি অপারেশন করতে হবে। এবং বিষয়টা আমার মনে হয় সঠিকভাবে এক্সপ্লেইন করে বললে যেভাবে আপনি বলেছেন অবশ্যই আমার মনে হয় প্যারেন্টসরা বুঝতে পারবেন এবং এগ্রি না করার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই ধরনের ডেভেলপমেন্টাল প্রবলেম আমরা তো অনেক ফেস করছি, স্পেশালি মডার্ন ওয়ার্ল্ডে তো অনেক বেশি। সো প্যারেন্টস হিসেবে এটার জন্য কতটুকু কেয়ারফুল হওয়া উচিত এবং কি স্টেপগুলো আমরা নিতে পারি একটু ছোট করে যদি বলতেন। যে সেটার জন্য যেটা হয় যে জায়গাটাতে আছে তার আশেপাশে কোনো শিশু বিকাশ কেন্দ্র আছে কিনা সেই এটা যদি আমরা একটু জেনে থাকি অ্যাড্রেসটা, বা সরকারি মেডিকেল কলেজগুলোতেও যদি গিয়ে একটু খোঁজ নেয় যে আমার শিশুটি হয়তো শারীরিক এবং মানসিকভাবে ভালো আছে, তারপর আমি একটু দেখতে চাই, রুটিন চেক আপ করে। আচ্ছা না, আমরা অনেক সময় ব্লাড টেস্ট করি, রুটিন চেক করে আমরা আমাদের সুগার দেখি বা ব্লাড প্রেশারটা দেখি, ঠিক তেমনি প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্রে কিন্তু এই ধরনের একটা সার্ভিস আছে যে শিশুটির কোনো ডেভেলপমেন্টাল ডিলে নাই, কোনো কমপ্লেইন নাই প্যারেন্টসের, কিন্তু প্যারেন্টসরা যদি মনে করে আমি রুটিন চেক আপ করতে চাই, আমার বাচ্চার ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করে দেখি এবং ওভারঅল প্রত্যেকটা জিনিস, সেখানে ভিশন, হিয়ারিং থেকে শুরু করে তার সূক্ষ্ম কাজ, তার স্থূল কাজ, তারপরে তার কগনিশন লেভেল, তার বিহেভিয়ার, অনেক কিছু অবজারভেশন করে কিন্তু আমরা একটা রিপোর্ট দিয়ে থাকি। সেই সুযোগটা কিন্তু নিতে পারে প্যারেন্টস। জি, আর যারা একটু চঞ্চল বাচ্চারা আছে, যেটা নিয়ে প্যারেন্টসরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেন, সেটা কিভাবে একটু হেল্প করতে পারে প্যারেন্টরা তার বাচ্চাটাকে কন্ট্রোল করার জন্য বা তাকে হেল্প করার জন্য, খুব ছোট করে 1-2 লাইনে যদি একটু আমাদের দর্শকদের প্রথম কথা হচ্ছে শিশু মানেই চঞ্চল। এই চঞ্চল আমার কথা শুনে আজকে যদি সব প্যারেন্টসরা মনে করে হ্যাঁ এগুলো তো আমার বাচ্চার মধ্যে আছে, তাহলে কিন্তু প্রত্যেকটা শিশুই কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ডায়াগনোসিস হয়ে যাবে। আমি বলবো এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার কিন্তু অলরেডি অনেক প্যারেন্টসরা জানে যে হাইপার অ্যাক্টিভ চাইল্ড, আমার বাচ্চা খুব চঞ্চল। সেই চঞ্চলতা কখন প্যাথোলজি, কখন এটা খারাপ, কখন এটা মেন্টাল হেলথ ইস্যু, সেটা হচ্ছে একটা বয়স আছে এবং একটা পিরিয়ড আছে যে 6 মাস পর্যন্ত এই সমস্যাগুলো থাকতে হবে এবং 3টা সেটিংয়ে চঞ্চলতা থাকতে হবে। আপনার বাচ্চা বাসায়ও চঞ্চল, যে কোনো একটা সোশ্যাল ইভেন্টেও চঞ্চল এবং তার কর্মক্ষেত্রেও সে চঞ্চল এবং প্রত্যেকটা জায়গা থেকে তার কমপ্লেইন আসছে এবং তার কোনো কাজ সে তার অ্যাটেনশন নিয়ে করতে পারছে না, এই জন্য তার স্কুল পারফরমেন্স ভালো করছে না, তার পেয়ার রিলেশন যেটা কিনা আগে বন্ধুত্ব ছিল সেগুলো আস্তে আস্তে ছুটে যাচ্ছে, তাকে কোনো ইভেন্টে বা সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না কমপ্লেনের কারণে। তখন প্যারেন্টসরা বুঝতে হবে যে না এটাই প্যাথোলজি, মানে এখন বাচ্চাকে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অথবা সাইকিয়াট্রিস্ট অথবা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। চঞ্চল কোথাও গেলে বাচ্চা এটা ধরছে ওটা ধরছে লাফালাফি করছে মানেই যে চঞ্চল বা হাইপার অ্যাক্টিভ চাইল্ড সেটা কিন্তু নয়। জি, অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা অবশ্যই খুবই সেন্সিটিভ এবং এক্সপার্টিসের দরকার আছে, যার জন্য এই তথ্যটা আমার মনে হয় দর্শকদের জন্য ইম্পর্টেন্ট যে শিশু বিকাশ কিন্তু সব সরকারি মেডিকেল কলেজগুলোতেই আছে। সো কেউ যদি এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকেন অবশ্যই সাজেস্ট করবো আপনারা বাচ্চাদেরকে চেক আপ করিয়ে নেন, কারণ আপনার একটু হেল্প কিন্তু বাচ্চাকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অনেক অনেক বড় একটা অবদান রাখতে পারে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের বিশেষজ্ঞ অতিথি মূল্যবান পরামর্শগুলো শোনার জন্য। দেখা হবে আবারও আগামী সপ্তাহে। ভালো থাকবেন সবাই।